ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে বানানো এই ভিডিওটি তোমাদের সাধারণ জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো বন্ধুরা, দেখে নেবো আমাদের প্রথম প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি ভারতের প্রধান বিচারপতি, আর অপশন ডি সংসদ। তো বন্ধুরা, যদি এই উত্তরটি জানা থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তো বন্ধুরা, একজন প্রধান বিচারপতি এবং 30 জন অন্যান্য বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। এই সুপ্রিম কোর্টের বিচারপতিগণ 65 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকেন। কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নে উল্লেখিত কোন ধরনের বিবাদের বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেওয়া হয় না? অপশন এ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বিবাদ, অপশন বি দুটি রাজ্য সরকারের মধ্যে বিবাদ, অপশন সি কেন্দ্রীয় সরকার ও সাংবিধানিক বিষয়ে স্বশাসিত সংস্থার মধ্যে বিবাদ, আর অপশন ডি কোম্পানিগুলির মধ্যে বিবাদ। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে দুটি রাজ্য সরকারের মধ্যে বিবাদ বাঁধলে সেখানে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত নেয় না। কোয়েশ্চেন নাম্বার 3, অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়? অপশন এ 2 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 10 বছর, আর অপশন ডি এদের কোনোটিই নয়। তো বন্ধুরা, উত্তরটি যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাচ্ছে অর্থ কমিশন 5 বছরের জন্য গঠিত হয়। তো এখানে বন্ধুরা আমরা অর্থ কমিশন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছি। ভারতের সংবিধানের 280 নম্বর ধারা অনুসারে আমরা কি দেখতে পাবো যে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিবেচনার জন্য প্রতি 5 বছর অন্তর একটি করে কমিশন, যেটাকেই কিনা আমরা অর্থ কমিশন বলছি, এইটি গঠন করার কথা বলা হয়েছে। এবার বন্ধুরা, আমাকে কিন্তু আরও ভালো করে মনে রাখতে হবে আমাদের যে এটি সংবিধানের 280 নম্বর ধারা অনুসারে উল্লেখিত করা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অপশন এ 52 নম্বর ধারা, 110 নম্বর ধারা, 153 নম্বর ধারা, আর বন্ধুরা এদের মধ্যে কোনোটিই নয়। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সচরাচর কিন্তু খুবই দেখা যায়। তো বন্ধুরা, এগুলি কিন্তু ভালো করে মনে রেখে দিবে যে 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আরেকটি প্রশ্ন যেটি কম্পিটিটিভ পরীক্ষায় রয়ে আসে যে কোনো একটি বিল সেটি অর্থ বিল কিনা সেটি কে স্থির করেন? উত্তরটি হয়ে যাবে লোকসভা স্পিকার। তিনি ঠিক করবেন যে কোনো একটি বিল সেটি অর্থ বিল হবে কি সাধারণ বিল হবে। কোয়েশ্চেন নাম্বার 5, একটি রাজ্যের প্রধান প্রশাসকের ক্ষমতা কে ভোগ করেন? তো বন্ধুরা, ভারতের মধ্যে অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে। এই প্রত্যেকটি অঙ্গরাজ্যের মধ্যে শাসক রয়েছে। এই যে শাসক রয়েছে তার মধ্যে প্রধান প্রশাসনের ক্ষমতা বা প্রধান প্রশাসক কে? অপশন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন বি রাজ্যের রাজ্যপাল, অপশন সি রাজ্যের ক্যাবিনেট, এবং অপশন ডি এদের কেউ নন। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে রাজ্যের রাজ্যপাল প্রধান প্রশাসকের ক্ষমতা ভোগ করেন। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে একটা টুইস্ট লক্ষ্য করো। আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নিয়মতান্ত্রিক প্রধান ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। রাষ্ট্রপতি 5 বছরের মেয়াদে রাজ্যপালকে নিয়োগ করে থাকেন এবং জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল, এবং রাজ্যপালের সরকারি ভবন হচ্ছে বাসভবন, রাজভবন। তো বন্ধুরা, যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি, পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যের হচ্ছে সাংবিধানিক প্রধান অর্থাৎ সংবিধান স্বীকৃত প্রধান হচ্ছে রাজ্যপাল, কিন্তু অরিজিনালি যে প্রধান বা কার্যকারী প্রধান হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। কোয়েশ্চেন নাম্বার 6, কোন ধারায় ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি রয়েছে? অপশন এ 361, অপশন বি 368, অপশন সি 370, আর অপশন ডি এদের কোনোটিই নয়। তো বন্ধুরা, 368 নম্বর ধারায় ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি রয়েছে। আমরা একটু ডিটেলস দেখে নিচ্ছি
যে 2019-এর মার্চ মাস পর্যন্ত ভারতীয় সংবিধান 103 বার সংশোধন করা হয়েছে। তো 2019-এর মার্চ মাস পর্যন্ত। এছাড়াও বন্ধুরা 1951 সালে ভারতীয় সংবিধান হচ্ছে প্রথমবার সংশোধন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 7, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, আর অপশন ডি এদের কোনোটিই নয়। তো বন্ধুরা উত্তরটি যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। উত্তরটি হয়ে যাচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। তো বন্ধুরা পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট যেটি কলকাতাতে অবস্থান করছে, সেই কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছেন টিভি রাধাকৃষ্ণন। এই কোশ্চেনটি সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু আসে। তো বন্ধুরা আমরা এখান থেকে কি মনে রাখলাম যে হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার হচ্ছে অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। তো উল্লেখ্য আমি কিন্তু আগের স্লাইডে পড়িয়ে এসেছিলাম যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদের অবসর গ্রহণের বয়স কিন্তু 65 বছর। তাহলে বন্ধুরা এই দুটো কিন্তু ভালো করে মনে রেখে দেবে তোমরা। কোয়েশ্চেন নাম্বার 8, রাজ্যের আইনসভা সদস্যগণ কার সামনে শপথ গ্রহণ করেন? অপশন এ রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন বি রাজ্যের রাজ্যপাল, অপশন সি রাজ্যের আইনসভা স্পিকার, আর অপশন ডি এদের কেউই নন। তো বন্ধুরা রাজ্যের রাজ্যপালের সামনে আইনসভা সদস্যগণরা শপথ গ্রহণ করেন। তো উত্তরটি হয়ে গেল অপশন বি। তো রাজ্যের যে আইনসভা এটি 2 কক্ষ বিশিষ্ট হয়, যথা হচ্ছে বিধানসভা এবং বিধান পরিষদ। এই দুটি সভা বা কক্ষ নিয়ে হচ্ছে এই রাজ্যের আইনসভা গঠিত হয়। অবশ্য অনেক অঙ্গরাজ্যেই কিন্তু এই বিধান পরিষদ তুলে দেওয়া হয়েছে। এবং আমরা যদি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কথা এখানে তুলে ধরি, সেই ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে 1 কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা দেখতে পাবো, যেটি হলো বিধানসভা। কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের কোন রাজ্যের একটি নিজস্ব সংবিধান ছিল? অপশন এ সিকিম, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি জম্মু ও কাশ্মীর, আর অপশন ডি কেরল। তো বন্ধুরা উত্তরটি যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি নিজস্ব সংবিধান ছিল। তো জম্মু ও কাশ্মীর হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, যা এতদিন একটি স্বতন্ত্র রাজ্য ছিল। 2019 সালের 5 আগস্ট ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 370 ধারা এবং 35A ধারাকে অকার্যকর করে জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা ও সুযোগের সুবিধা খর্ব করেন। অর্থাৎ এতদিন ধরে 2019 সালের 5ই আগস্টের আগে পর্যন্ত জম্মু কাশ্মীর যে সুযোগ সুবিধাগুলি লাভ করছিল, এখন কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হলো এবং ভারতের বাকি অঙ্গরাজ্যগুলির মধ্যেই হচ্ছে তাকে থাকতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10, সাংবিধানিক সংশোধনের পদ্ধতি অনুযায়ী ভারতের সংবিধানটি কী ধরনের? অপশন এ দুষ্পরিবর্তনীয়, অপশন সি বি সুপরিবর্তনীয়, অপশন সি আংশিক দুষ্পরিবর্তনীয় ও আংশিক সুপরিবর্তনীয়, এবং অপশন ডি এদের কোনোটিই নয়। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে ভারতের যে সংবিধান সংশোধন পদ্ধতি এটি আংশিক দুষ্পরিবর্তনীয় ও আংশিক সুপরিবর্তনীয়। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সহজে পরিবর্তন করা যায় না এবং কিছু কিছু জিনিস কিন্তু সহজেই পরিবর্তন করা যায়। তো বন্ধুরা এখানে কিছু তথ্য আমি তুলে ধরেছি যে ভারতীয় সংবিধানের কোনো সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছে। তো এটি একটি কোয়েশ্চেন বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষাতে আসে যে কোন সংবিধান সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় বা প্রিএমবেলে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ যোগ করা হয়েছে। উত্তরটি হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনী, যেটি কিনা 1976 সালে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11, ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে? অপশন এ প্রায় 300টি, প্রায় 400টি, প্রায় 500টি, এবং এদের মধ্যে কোনোটিই নয়। তো বন্ধুরা প্রায় 400টি ধারা আমরা লক্ষ্য করতে পারবো আমাদের ভারতীয় সংবিধানে। তো ভারতীয় সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তফসিল এবং
113টি সংশোধনী বিদ্যমান। কোয়েশ্চেন নাম্বার 12, হাইকোর্ট বিষয়ে বিভিন্ন নিয়ম কানুন কোন সংস্থা তৈরি করে থাকে? অপশন এ সংসদ, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি কেন্দ্রীয় ক্যাবিনেট এবং অপশন ডি এদের কোনোটি নয়। তো বন্ধুরা, আমরা জানি সুপ্রিম কোর্ট হলো আমাদের সর্বোচ্চ বিচারালয় এবং এই সুপ্রিম কোর্টই হচ্ছে ডিসাইড করে বা নির্ধারণ করে হাইকোর্টে বিভিন্ন নিয়ম কানুন। তো সুপ্রিম কোর্ট হলো ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত, অর্থাৎ এর উপরে আর কিছু নেই। কোয়েশ্চেন 13, নিম্নে উল্লেখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসন পরিচালনা করার জন্য কোনো আইনসভা নেই? অপশন এ দিল্লি, অপশন বি পন্ডিচেরি, অপশন সি চণ্ডীগড় আর অপশন ডি এদের কোনোটি নয়। তো বন্ধুরা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় বা নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় আমরা কোনো আইনসভা দেখতে পাবো না? তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে চণ্ডীগড়। চণ্ডীগড় হলো ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী, তবে প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুইয়ের কোনোটিরই অধীনস্থ নয়। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাবের রাজ্যপাল তিনি কিন্তু চণ্ডীগড়ের শাসনকর্তা। কোয়েশ্চেন নাম্বার 14, কোন সংবিধান সংশোধনী ভারতের সংবিধানে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিল? অর্থাৎ বন্ধুরা, এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি যে কোন সংবিধান সংশোধিত ভারতের সংবিধানের একটা আমূল পরিবর্তন ঘটেছিল বা সেই সংবিধানের সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে নতুন করে গড়ে তোলা হয়েছিল। অপশন এ 35তম, অপশন বি 42তম, অপশন সি 44তম আর অপশন ডি 61তম। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনী। তো এই 42তম সংবিধান সংশোধনী যেটি কিনা 1976 সালে ঘটে এসেছে, একটু আগেই আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে এই 42তম সংবিধান সংশোধনীতেই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়। এছাড়াও যেগুলি হচ্ছে সংশোধন হয়েছিল, প্রথমত পার্লামেন্টের কে প্রাধান্য দেওয়া হয়েছিল, এছাড়াও মৌলিক অধিকারের ওপরে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির স্থান দেওয়া হয়েছিল এবং 10টি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 15, কোন সংস্থার সদস্যগণ ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন না? অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি বিধানসভা আর অপশন ডি এদের কোনোটি নয়। তো বন্ধুরা, উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো বিধানসভা, এই বিধানসভার সদস্যরা কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না। কেবলমাত্র লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা মিলেই উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। তো এখানে আমরা একটি ছোট্ট ডিটেলস তুলে ধরেছি, যেখানে দেখো বন্ধুরা, লক্ষ্য করো যে উপরাষ্ট্রপতি ভারতীয় লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্যদের দ্বারা 5 বছরের মেয়াদে নির্বাচিত হন। অর্থাৎ আমাদের ভারতের যিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বা যিনি বিজেতা হবেন, তিনি 5 বছরের জন্য ওই পদে থাকতে পারবেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি কিনা পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন। এছাড়াও ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন ভেঙ্কাইয়া নাইডু। কোয়েশ্চেন নাম্বার 16, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে চূড়ান্ত সম্মতি কে দেয়? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি ক্যাবিনেট, অপশন সি সংসদ, অপশন ডি এদের কোনোটিই নয়। তো যখন বন্ধুরা ভারতের সাথে বিভিন্ন দেশের অর্থাৎ আন্তর্জাতিক যখন কোনো চুক্তি হবে, সেই ক্ষেত্রে সংসদ চূড়ান্ত সম্মতি দেবে, অর্থাৎ একটা আলোচনার সাপেক্ষে কিন্তু একটা চুক্তির যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো সংসদ হলো ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় ন্যায় বিভাগ। এই সংসদের মধ্যে কারা কারা উপস্থিত থাকে? ভারতের রাষ্ট্রপতি থাকবে, লোকসভা নামক নিম্নকক্ষ থাকবে এবং রাজ্যসভা নামক উচ্চকক্ষ থাকবে। অর্থাৎ ভারতীয় সংসদ কি কি নিয়ে গঠিত? ভারতের রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। কোয়েশ্চেন নাম্বার 17, ভারতের সুপ্রিম কোর্টকে কার অধীনস্থ বলে ধরা হয়? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি সংসদ, অপশন সি ক্যাবিনেট আর অপশন ডি এদের কেউই নয়। তো বন্ধুরা, ভারতের সুপ্রিম কোর্ট যেটি কিনা সর্বোচ্চ বিচারালয়, সেটি কিন্তু কারোরই অধীনস্থ নয়। তো ভারতের সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ বিচার বিভাগীয় অধিকরণ
ও ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ আপিল আদালত এবং সর্বোচ্চ সাংবিধানিক আদালত এটি কারোর নিয়ন্ত্রণাধীন নয়। কোয়েশ্চেন নাম্বার 18, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে সরাতে পারেন? অপশন এ আইনমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সংসদ, অপশন ডি এদের কোনোটিই নয়। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে কেবলমাত্র রাষ্ট্রপতি পারেন, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে সেই ক্ষমতা রয়েছে যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে সরানোর ক্ষমতা বা তাকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে। তো ভারতের সরকারের প্রধান আইনি উপদেষ্টাই হলেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের 76 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন এবং তিনি চাইলে তাকে পদচ্যুত করতে পারেন। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন কে বেণুগোপাল। এটি বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন কে বেণুগোপাল। কোয়েশ্চেন নাম্বার 19, একটি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনকে গঠন করেন? অপশন এ রাজ্যের রাজ্যপাল, অপশন বি রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, অপশন ডি এদের কোনোটি নয়। তো বন্ধুরা রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনকে গঠন করবে। ভারতের সংবিধানের দ্বাদশ ভাগের 315 থেকে 323 অনুচ্ছেদে ইউনিয়নের জন্য পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটিকে আমরা ইউপিএসসি নামেই বেশি চিনি, এবং প্রতিটি রাজ্যের জন্য একটি করে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার বিধান রয়েছে। যেমন আমরা পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আমাদের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 20, ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেটে সর্বাধিক কতজন মন্ত্রী থাকেন? অপশন এ 20 জন, অপশন বি 40 জন, অপশন সি 60 জন এবং অপশন ডি এদের কোনোটি নয়। তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে অপশন ডি এদের কোনোটি নয়। তো কেন্দ্রীয় ক্যাবিনেট ব্যাপারটা কি সেটি আমি এই স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। ক্যাবিনেট বলতে কি বোঝাচ্ছে? ক্যাবিনেট হলো মন্ত্রিসভার একটি ক্ষুদ্র অংশ। সংবিধানে ক্যাবিনেট শব্দটি উল্লেখ প্রথম দিকে কিন্তু ছিল না, অর্থাৎ ভারতের সংবিধান যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু এই ক্যাবিনেট ব্যাপারটা ছিল না। পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইন দ্বারা 352 নম্বর ধারায় সর্বপ্রথম এই ক্যাবিনেট কথাটি অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত ক্যাবিনেটের সদস্য সংখ্যা 15 থেকে 20 জন হয়ে থাকে এবং এই ক্যাবিনেটের সদস্যগণ সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের কাজের সাথে যুক্ত থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সমস্ত রকমের কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেল এলিফ ক্লাসরুমকে ফলো করো।